জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো শেয়ার বাজারের আসল যে মূল মন্ত্র সেটা কি? আমি প্রায় বলতে পারেন বছর দেড়েক ধরে আপনাদেরকে একই জিনিস বলে যাচ্ছি। সেটা হচ্ছে সঠিক কোম্পানিতে ইনভেস্ট এবং সঠিক প্রাইসে ইনভেস্ট এবং তার সাথে সাথে ধৈর্য। এই তিনটে জিনিস যখনই আপনার মিলে যাবে, ব্যাস মার্কেটে আপনি টাকা কামাতে শুরু করে দেবেন। তো এই তিনটে জিনিস মেলানোর জন্য আপনাকে কন্টিনিউয়াসলি মার্কেটকে ওয়াচ করতে হবে, মার্কেটের গতিবিধিকে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। সমস্ত ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার নখদর্পণে থাকতে হবে। আপনার দৈনন্দিন জীবনযাপনে যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজবাজ করার পরেও নিজের জন্য পার্সোনাল একটা ফ্রি সময় বের করতে হবে। সেই সময়টা আপনাকে স্টাডি করতে হবে, তবে গিয়ে আপনি এই পুরো ব্যাপারগুলো সঠিকভাবে জানতে পারবেন। এবং যাদের কাছে এই সমস্ত এই ছোট্ট একটু টাইম নিজের জন্য বের করার নেই এবং খবরাখবর রাখার মতো সেই সময়টা পাচ্ছে না, দেখুন টাইম সবার কাছেই আছে, নির্ভর করছে সেই টাইমটা আপনি খুঁজে বের করতে পারছেন কি না। প্রত্যেকের কাছে টাইম আছে, কেউ যদি বলে আমার কাছে টাইম নেই তাহলে সে ভুল কথা বলছে। তাকে খুঁজতে হবে কোন টাইমটা। 24 ঘন্টার মধ্যে এমন অন্তত একটা ঘন্টাও এরকম নিশ্চয়ই বেরোবে যেই সময়টা প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো এমন কাজ করেন যে কাজটার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কাজ, এরকম কাজ নিশ্চয়ই করেন প্রত্যেকে। খারাপ ভাববেন না, মিলিয়ে দেখে নেবেন আপনার দৈনন্দিন কাজের সাথে। তো যাই হোক, আলটিমেটলি যারা এই সমস্ত জিনিসের মধ্যে থাকবেন তারাই লাস্ট পর্যন্ত মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু যাদের কাছে এটা নেই পারবেন না, নর্মাল ব্যাপার। তো মেন হচ্ছে সঠিক কোম্পানি, সঠিক প্রাইস এবং ধৈর্য। যে দেখাবে সে আজকে মার্কেটে টিকে আছে, আর যে দেখায়নি এবং আমাকেও অ্যাকচুয়ালি কি বলবো আর কি, এই যে মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল, আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে গেছি, আপনাদের সামনে তুলেও ধরেছি, প্রত্যেক দিন রেগুলার আপডেট দিয়েছি, সমস্ত কিছুই বুঝিয়েছি। তার মধ্যে প্রচুর এমন ইনভেস্টারও আছেন যারা মার্কেটে নতুন এসছেন এবং কন্টিনিউয়াসলি আমাকে ফলো করছেন, তাদের মধ্যে অনেকেই টিকে গেছেন। কিন্তু অনেকে টিকে গেলে কী হবে, তার মধ্যে বেশিরভাগই টিকে যেতে পারেনি, এত বোঝানোর পরেও টিকে যেতে পারেনি। কিন্তু হ্যাঁ, তারা আবার হয়তো আসতে পারে, ফিরে হয়তো তারা আবার আসতে পারে মার্কেটের পরিস্থিতি দেখে। যারা টিকে আছেন তারা তো প্রফিট নিয়ে নেবেন, কিন্তু যারা টিকে নেই তারা তো লস করে বেরিয়ে চলে গেছেন। তো লস করে যখন বেরিয়ে চলে গেছেন, আবার তো কিছু এক সময় পরে একটু অন্তত ইচ্ছে হবে যে একটু খুলে দেখি তো পজিশনটা কি আছে, এখন অমুক স্টকটির পজিশনটা কি আছে। যখনই খুলে দেখবে তখনই আফসোস করবে। তারপরে হয়তো তাদের মধ্যে বেশ কয়েকজন আবার আসবে, রিটার্ন এসে বলবে, দাদা আপনি কিন্তু ঠিকই বলেছিলেন, আমরা আপনার কথাটা শুনতে পারিনি। তো এই জিনিসটাও হবে একটা সময়। সবই হচ্ছে সময়ের ওপরেই সব কিছু নির্ভর করছে। তো আজকের দিনে আমরা যদি দেখি অল ইন্ডেক্সের, এখন আমি এনএসসির ওয়েবসাইটটা খুলে রেখেছি, তো এখন নিফটিকে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় 1% পজিটিভ। হ্যাঁ, 24,300 ওপরে ক্লোজিং দিয়েছে। খুব দারুণ একটা র্যালি আজকে কিন্তু নিফটি দেখিয়েছে, দারুণ। নিফটি নেক্সট 50ও পজিটিভ, নিফটি ব্যাংক পজিটিভ, ফাইন্যান্সিয়াল সার্ভিস পজিটিভ, মিড ক্যাপ পজিটিভ। বাকি সমস্ত দিকে আমরা যদি দেখি, নিফটি 100, 200, 500, মিড ক্যাপ, স্মল ক্যাপ, হ্যাঁ,
মিড ক্যাপ, স্মল ক্যাপ, সমস্ত যত দিকেই আছে সমস্ত দিকে, সেক্টরাল দিকেও যদি দেখি নিফটি অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এফএমসিজি, নিফটি আইটি একটু হালকা পারফরমেন্স দেখিয়েছে আজকে, কিন্তু বাকি সমস্ত জায়গায় মানে আমরা শুধুমাত্র গ্রিনই দেখেছি। এবং সব থেকে আজকে টপ, আর তো কিছু বলারই নেই, তো সেদিকে আমি আসছি। একদম টপ পারফরমেন্স নিফটি অয়েল অ্যান্ড গ্যাসে। তো ওভারঅল পুরো মার্কেটই পজিটিভ। আমি আজকে সকালবেলা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম যে একটা জিনিস যেটা একটা পজিটিভিটি তৈরি করছে, কি কারণে সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই ইউএস ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান মানি, সেটা কন্টিনিউয়াসলি মজবুত হচ্ছে, প্রায় 85-এর কাছাকাছি চলে এসছে নিচে। এবং এই চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন উপর থেকে, এখন দারুণ একটা রেঞ্জের মধ্যে আছে, একদম 85-এর রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু খুব ভালো একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে থাকলে সেখানে একটা পজিটিভিটি তৈরি হয়। কাদের জন্য পজিটিভিটি তৈরি হয় সেটা একটু দেখে নিন। সেটা হচ্ছে এফআইসদের জন্য। আমি এই জিনিসটাই আজকে সকালে টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, যারা যারা টেলিগ্রামে জয়েন আছেন জানেন। তো এফআইস আজকেও আমরা দেখছি 2474 কোটি টাকার নেট বাইং করেছে, 9200 কোটি সেল, 11680 কোটি বাই। উল্টো দিকে ডিআইসেরও আজকে আমরা বাইং দেখেছি 2800 কোটি, 11600 কোটি সেল এবং 14400 কোটি বাই। তাহলে দু তরফেই আজকে আমরা একটা দারুণ বাইং দেখেছি। এফআইসদের আমরা কন্টিনিউ যদি দেখি তাহলে আজকে 28 এপ্রিল, আগের দিন 25 এপ্রিল ছিল, এবং পরপর আমরা এফআইসের বাইং কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট কয়েকটা দিন থেকে 1 2 3 4 5 6 7 7 8 9 10 লাস্ট 10 দিন যাবৎ আমরা এফআইসের কন্টিনিউ বাইং দেখতে পেয়েছি। উল্টো দিকে ডিআইসকে আমরা লাস্ট দুটো ট্রেডিং সেশনে আমরা বাইং দেখতে পেয়েছি, তার আগে অল্প কিছু ডিআইস কিছুটা সেলিং করেছে, তো বাই সেলিং এরকম চলছে। তবে এফআইসদের তরফ থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা বাইং দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য একটা পজিটিভ সংকেত। এবং সেই জিনিসটাই আমি আজকে বলেছিলাম যে এই ডলার প্রাইসটা যতক্ষণ পর্যন্ত স্টেবল আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এফআইসদের সম্ভাবনা বেশি আমাদের ইন্ডিয়ান মার্কেটে বাইং করার। তো মার্কেট যখন ডাউন হচ্ছিল কন্টিনিউয়াসলি, তখন এফআইসদের আমরা কন্টিনিউ সেলিং দেখছিলাম, যার কারণে মার্কেট ডাউন যাচ্ছিল। এখন আমরা কন্টিনিউয়াসলি এফআইসের বাইং দেখছি, মার্কেটও কিন্তু ধীরে ধীরে রিকভারি করতে আমরা দেখতে পাচ্ছি। এবং মার্কেট এখন খুব দারুণ একটা সুন্দর জায়গায় বসে আছে। এখান থেকে যদি ধীরে ধীরে মানে একটু দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে মানে কি বলবো, এরকম ধরুন কিছু একটু দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে একটু গেল, আবার একটু দাঁড়ালো, আবার ধীরে ধীরে যাচ্ছে, তাহলে এই রকমভাবে হতে থাকলে সেটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি। তবে ভবিষ্যতে কি হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না। আপাতত এখন একটা আমাদের প্রত্যেকেই জানেন এই ইন্ডিয়া পাকিস্তানের একটা সিচুয়েশান চলছে, একটা ওয়ার টাইপের সিচুয়েশান চলছে। কতটা কি হয় সেটাই নির্ভর করছে। তো দেখুন, যুদ্ধ মানে স্টক মার্কেটের দিক থেকে দেখতে গেলে যে কোনো যুদ্ধই হচ্ছে খারাপ মার্কেটের দিক থেকে। তবে এখন ভারতবর্ষে যা সিচুয়েশান চলছে সেটাতে আমরা প্রত্যেকটা ভারতবাসী চাই একটা বদলা, পরিষ্কার কথা, মানে মন থেকে চাইছে বদলা। আর এদিকে মানে মার্কেটের দিক থেকে দেখতে গেলে তখন আবার দেখছি আমরা সেখানে একটা নেগেটিভও হতে পারে। তো অ্যাকচুয়ালি আমি আমার ব্যক্তিগত দিক থেকেও যদি দেখি যে আমি নেগেটিভ দেখতে রাজি আছি, কিন্তু একটা বদলাও দেখতে চাই। তার জন্য কিছুদিন নেগেটিভ দেখতে হোক, ক্ষতি নেই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, আপনার মতামত ভিন্ন হতেই পারে, তাতে সমস্যা নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই পজিটিভিটিগুলোর জন্যই এফআইস কন্টিনিউয়াসলি বাইং করছে। এফআইসের বাইংটা এইরকম কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে মার্কেটকে আবার তার পুনরায় নিজের জায়গায় ফেরত যাওয়ার জন্য। আপাতত আমি আপনাদের যেরকম বলে রেখেছিলাম, যে কেন বলেছিলাম, কিছু ডাটার ওপর বেস করে, যেমন আমাদের
জিডিপি ডাটা, আমাদের ইনফ্লেশন ডাটা, তার সাথে সাথে আমাদের এখন কোয়ার্টার রেজাল্টগুলো আসছে, তার সাথে সাথে আরবিআই এর রেট কাট করেছে পরপর দুটো, এবং ভবিষ্যতেও যদি ডাটা এইভাবে পজিটিভ আসতে থাকে তাহলে আরবিআইও সম্ভাবনা আছে রেট কাট আবারও পুনরায় আমরা দেখতে পেতে পারি। তো এই এত কিছু পজিটিভিটির মধ্যে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কোনো নেগেটিভিটি নেই আপাতত। যা কিছু নেগেটিভিটি ছিল সেটা হচ্ছে ইউএস থেকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ। আপাতত ট্যারিফ পজ করা আছে 90 দিনের জন্য। 90 দিন পরে আবার বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে, কতটা কি সেটেলমেন্ট করতে পারলো না পারলো ইউএসের সাথে আমাদের ইন্ডিয়া কথাবার্তা বলে, সেই সমস্ত বিষয়গুলোও জানা যাবে। ট্যারিফ সেটেলমেন্ট কতটা কি হলো, তো এই একটা ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু আমাদের ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলে কোনো নেগেটিভিটি ছিল না। হ্যাঁ, নেগেটিভিটি আবার একটা কিছু তৈরি হতে পারে, সেটাই ইন্ডিয়া পাকিস্তান যদি ওয়ার একটা চালু হয় তবে মার্কেটের জন্য। যাই হোক, আর বাকি কিছু বলছি না। তো এই হচ্ছে একটা ব্যাপার। তাহলে মানে আমাদের মার্কেট পজিটিভ দিকেই আছে। তার সাথে সাথে Q4 যে রেজাল্টগুলো আসছে ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানিগুলোর যে রেজাল্ট আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি, আজকেও প্রচুর স্টকের রেজাল্ট আছে। এই যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলো খুব ভালো আসছে, যার কারণে মার্কেটও নেগেটিভ দিকে যেতে পারছে না। কারণ এই এফআইসরা কন্টিনিউ যে সেল করছিল তাতে জিডিপি যেমন আমাদের একটু স্লো হয়ে গেছিলো, ইনফ্লেশন বেড়ে গেছিলো, তার সাথে সাথে কোয়ার্টার রেজাল্টগুলোও খারাপ আসছিল, যার কারণে এফআইস সেলিংয়ের পর সেলিং আরও কনফিডেন্টলি করতে পারছিল। কিন্তু এখন সেই যে নেগেটিভিটিগুলো ছিল সেই নেগেটিভিটিগুলো কেটে এখন পজিটিভিটি চলে এসছে। পুরোটাই উল্টো, জিডিপি গ্রোথ হয়েছে, ইনফ্লেশন ডাটাও ভালো এসছে, এবং তার সাথে সাথে আরবিআই রেট কাট করেছে, তার সাথে সাথে Q4 রেজাল্টগুলোও বেটার আসছে, যার কারণে এফআইসও কনফিডেন্স পাচ্ছে। তার সাথে সাথে ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস যতটা স্ট্রং হচ্ছে ধীরে ধীরে, সেই জিনিসটা পজিটিভ সংকেত দেয়। যার কারণেই আমি আপনাদের বলেছিলাম আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমি কোনো নেগেটিভিটি অন্তত দেখতে পাচ্ছি না। বাকি হয়তো সমস্ত জায়গায় আপনি নেগেটিভ 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 শুনতেই পারেন, কিন্তু আমার কাছ থেকে সবসময় আপনি একটা কনফিডেন্স পাবেন যে ডাটা যেটা বলবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি নিজের থেকে বানিয়ে কিছু বলি না, ওই কারোর কথা শুনেও কিছু বলি না, যেটা দেখতে পাই চোখে এবং প্রপার লজিক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এইবার দেখুন, ধৈর্য যারা অরিজিনালি ধরেছিল তারাই আজকে কিন্তু জিতেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকের একদম মার্কেটের টপ পারফরমেন্স, এবং মার্কেটের মানে একদম 3 নম্বর ওয়েটেজ রাখে, মানে 3 নম্বর সবথেকে বড় প্লেয়ার, এবং আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে 1 নম্বর প্লেয়ার, মানে নাম্বার 1 কোম্পানি। তার রেজাল্ট চলে এসেছিলো, এর আগে আমি রেজাল্টগুলো দিয়ে দিয়েছি। তো রেজাল্ট দুর্দান্ত এসেছিলো এবং রেজাল্টটা ফাটাফাটি এসেছিলো, সেটা আমি রেজাল্টের ভিডিওতেও বলে দিয়েছিলাম। মার্কেট কী রিয়াকশান দেখায় সেটাও বলেছিলাম। তো মার্কেট কিন্তু আজকে খুব সুন্দর একটা ওয়েলকাম জানিয়েছে 5%। তো একটা লার্জ ক্যাপ স্টকের রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রায় রেজাল্টটা যখন এসেছিলো তখন 17 লক্ষ কত কোটি মার্কেট ক্যাপ ছিল, এখন সেটা বেড়ে প্রায় 18.5 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ হয়ে গেছে। আজকে একদিনের মধ্যে প্রায় 5%, মানে এত বড় মার্কেট ক্যাপ একটা কোম্পানি, সেই কোম্পানিটা এই রকমভাবে দৌড়েছে, তার মানে বুঝতে পারছেন একটা বড় মার্কেট ক্যাপকে 5% দৌড় করানো মানে তাতে কত টাকা মানে ক্যাশ ইনফ্লো আসতে হবে, বিশাল একটা ভলিউমের জেনারেট হয়েছে, যার কারণেই কিন্তু এতটা দৌড়েছে। এবার লাস্ট 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখি, তাহলে 1 বছরের চার্ট প্যাটার্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ওপরে টপ লেভেল থেকে দারুণ একটা অপরচুনিটি দিয়েছিল। এইবার ধরে রাখুন এই যে এইটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই ওঠানামা করছিল দীর্ঘদিন ধরে। এইবার এই যে টাইমটা অনেকেই নিজের পেশেন্স লেভেল রাখতে পারেনি এবং ভাবছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি বোধহয় খারাপ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর শেয়ার প্রাইস বাড়বে না, এইরকম বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এক একজনের মাথায় ছিল। কিন্তু যারা অ্যাকচুয়াল জানতো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা দারুণ কোম্পানি, একটা বড় কোম্পানি, বিজনেসম্যান মুকেশ আম্বানি তিনি একটা বড়সড় বিজনেসম্যান এবং বিজনেস কিভাবে করতে হয় তিনি খুব ভালো মতো জানে। এই সমস্ত ব্যাপারগুলো যারা অ্যাকচুয়াল জেনে মার্কেটে টিকে ছিল এবং
মানে এই সমস্ত কিছু জেনে আপনার কাছে কি হয়ে গেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা রাইট কোম্পানি হয়ে গেল। তাহলে রাইট কোম্পানি যখন, একটা রাইট কোম্পানি সবসময় বাউন্স ব্যাক করবে। এবার বাউন্স ব্যাক যখন করবে সেটার জন্য টাইম নিতে পারে, সেই টাইম আপনাকে ধৈর্য দেখাতে হবে, টাইমটা দিতে হবে মার্কেটে, তবেই তো গিয়ে আপনি উইন করবেন। মার্কেট থেকে টাকা ইনকাম করা অতটা সোজা কথা নয়, কিন্তু নির্ভর করছে মার্কেট আপনাকে অনেকভাবে পরীক্ষা নেবে। এই যে যতবারই এখানে একবার একটা প্রফিট দেখিয়ে আবার নিচে চলে আসলো, আবার একটা প্রফিট দেখিয়ে আবার নিচে চলে আসলো, আবার প্রফিট দেখিয়ে আবার নিচে, এইভাবে আপনার সাইকোলজি খারাপ করে দেবে মার্কেট, আপনার মাইন্ডকে পুরো হাইজ্যাক করে দেবে। আপনি কতবার সহ্য করবেন? এই একবার প্রফিট দেখবেন, একবার লস দেখবেন, একবার প্রফিট একবার লস, আপনি বাধ্য হবেন এই সমস্ত কোথাও না কোথাও একটা বেরিয়ে যেতে। কিন্তু আলটিমেটলি যে বেরোবে না, যে দেখবে যে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোথা থেকে নেমেছে এবং রাইট কোম্পানি ইউসেপও বানাবে, সেই একমাত্র টিকে থাকবে বড় রিটার্ন নেওয়ার জন্য। এবার দেখুন গত 6 মাসের মধ্যে আমি যদি এই নিচের লেভেলটা থেকেও ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি, প্রায় মোটামুটি 17-18% একটা রিটার্ন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছে। এবং এইভাবে রিটার্ন অনেকবারই দিয়েছে, যারা ছোট ছোট প্রফিট অনেকেই নিচ্ছে, টেলিগ্রাম চ্যানেলে জানেন কন্টিনিউ কেউ না কেউ আপডেট দিয়ে থাকে। তো দেখুন এখান থেকে একটা 17%-এর রিটার্ন কবে থেকে কবে, এই দেখুন 4 মার্চ থেকে 28 এপ্রিল, ঠিক আছে। তো মোটামুটি ধরুন 2 মাসের মধ্যে প্রায় 18% রিটার্ন, যেটা আপনি ব্যাংকে পাবেন না, যেটা আপনি এফডিতে পাবেন না, যেটা আপনি যে কোনো পলিসি করুন না কেন সেখানে পাবেন না। একমাত্র স্টক মার্কেটই একটা জায়গা যেখানে কিন্তু সব কিছুই সম্ভব। স্টক মার্কেট এমন একটা জায়গা যে ইম্পসিবলকে পসিবল বানায়, কিন্তু সেই জিনিসটা জানতে হবে, শিখতে হবে। কেন আমি বলেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রির 5 বছরের চার্ট প্যাটার্নটা আমি বের করলাম। 5 বছরে কি বলছে দেখুন, কি আছে 5 বছরের চার্ট। 5 বছরের টোটাল রিটার্ন কত? 88%, তাই তো। 5 বছর ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে হোল্ড করে রেখেছে সে মাত্র 88% রিটার্নে বসে আছে। কিন্তু 5 বছরের মধ্যে কেউ যদি সঠিক ফর্মুলা ইউজ করে এইভাবে কাজ করতো, তাহলে কি তার 88% রিটার্ন হতো না তার বেশি হতো? সেটা আমাকে বলুন। নিশ্চয়ই বেশি হতো। তাহলে এইটাই হচ্ছে কাজ একটা লার্জ ক্যাপ। তার সাথে সাথে আপনাকে মার্কেট ক্যাপটাও চেক করতে হবে, প্রায় 18.5 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ। তাহলে এত বড় একটা মার্কেট ক্যাপ কোম্পানি, এই এত বড় মার্কেট ক্যাপকে এখান থেকে ডবল হতে গেলে তাহলে তাতে কত টাকা আসতে হবে বুঝতে পারছেন? সেই টাকাটা ধীরে ধীরে আসতে হবে, এত সোজা নয়। এবং এই কোম্পানিগুলো অলরেডি বড় কোম্পানি, এদের একটা লিমিটেড ব্যবসা থাকে। মানে এখন এই কোয়ার্টারে 10,000 কোটি টাকা রেভিনিউ হলো ধরুন, মানে নেট প্রফিট ধরুন 10,000 কোটি টাকা, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। 10,000 কোটি টাকা নেট প্রফিট হলো, পরের কোয়ার্টারে 20,000 কোটি টাকার নেট প্রফিট হবে না। দেখুন হলে অনেক কিছুই হতে পারে, কিন্তু তুলনামূলক মানে ছোট কোম্পানি এবং মাঝারি কোম্পানির থেকে লার্জ ক্যাপ কোম্পানিতে এই জিনিসগুলো খুব সচরাচর কম দেখা যায়। কোথায় দেখা যায়? যখন একটা কোম্পানি বড় সড়ো কোনো অর্ডার পেয়ে গেল, সেই অর্ডারটা এক্সিকিউট করে ফেললো, তখন সেক্ষেত্রে হতে পারে, তবে তুলনামূলক হয় না। যার কারণে এটা একটা লিমিটেড গ্রোথ থাকে। মানে 10,000 কোটি টাকা হলো, তারপরে কোয়ার্টারে দেখা গেল 11,000 কোটি, তারপরে 12,000, তারপরে 13,000, এইভাবে ধীরে 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 গ্রো করতে থাকে। যার কারণে শেয়ার প্রাইসও বারবার ওঠানামা করতে থাকে। এই ফায়দাটাই আপনাকে তুলতে হবে। আরেকটা কোম্পানি দেখবেন, আরেকটা কোম্পানি হচ্ছে আরবিএল ব্যাংক। 206 টাকা শেয়ার প্রাইস, আজকের প্রায় 10% দৌড়েছে, 10% একদিনে। এবারে দেখুন 1 বছরের চার্ট। 1 বছরের চার্ট ওপরের টপ লেভেল থেকে নিচে এসে দীর্ঘদিন এই জায়গাটায় দেখুন একটা দীর্ঘ সময় আপনার পেশেন্স লেভেল চেক করেছে। অনেকেই মানে প্রচুর মানুষ আছেন যারা লস করে চলে গেছেন। এখানে কিনেছিল ধরুন, যেখানেই কিনেছে, যেখানেই কিনেছে প্রত্যেকেরই লস ছিল। এই জায়গায় প্রত্যেকেরই লস ছিল, অবভিয়াসলি লস হবেই, কিন্তু তাকে পেশেন্স দেখাতে হবে। এবার এইখানে কেনার ধরুন টাকা নেই, তাহলে তাকে পেশেন্স দেখাতে হবে, ধৈর্য রাখতে হবে এবং কোম্পানির বিজনেসে ভরসা রাখতে হবে। আপনি যখন কিনেছেন তখন তো রাইট কোম্পানি দেখেই কিনেছেন, এবং রাইট কোম্পানি যখন ইউসেপ বানাবে
তো ইউসেপ যখন বানাবে তখন লাস্ট ফর্মুলা কি? হোল্ড। এই লাস্ট ফর্মুলাটা এসেই কিন্তু অনেকে আটকে যায়, যার কারণে ফলাফলটা পায় না। কিন্তু আলটিমেটলি এই জায়গায় দীর্ঘদিন ধরে যারা একটু 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 করে এসআইপি করে গেছে, ধরুন যারা এসআইপি করে গেছে, এখন 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 বর্তমানে আমি যে কোনো একটা লেভেল থেকে ক্যালকুলেট করে দেখাই, 38% রিটার্ন। ঠিক আছে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। 5 বছরের চার্ট প্যাটার্ন কী বলছে? এখান থেকে নিচে নেমে একটা ইউসেপ বানিয়েছিল, রাইট কোম্পানি ইউসেপ বানায়, আবার নিচে নেমে একটা ইউসেপ বানাবে, তাতে দেরি হতে পারে, সময় লাগতে পারে, সেই সময় দিতে হবে। তবে এখান থেকে ওপরে যাবে না নিচে যাবে সেটা পৃথিবীর কেউ জানে না, সুতরাং আমিও জানি না। কিন্তু আপনাকে প্রপার ফর্মুলা মেনটেন করে চলতে হবে, প্রপার ফর্মুলা, ইউ বানিয়ে কম কম শেয়ার ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি, তারপর লাস্ট কাজ হচ্ছে হোল্ড, তবেই গিয়ে আপনি জিতবেন। যাদের কাছে এই মানে সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা জিনিস না থাকবে, সে জিততে পারবে না, সে হেরে গিয়ে চলে যাবে, মার্কেটকে গালাগাল দেবে। এবং এই পার্টিকুলার এই স্টকটির ক্ষেত্রে আমিও প্রচুর গালাগালি খেয়েছি, আমি নিজে জানি, এবং সেটা খাবো সেটাও আমি জানি, এবং সেটা হজমও হয়ে গেছে। আর যারা গালাগাল দিয়েছে তারা একটা সময় এসে তার নিজের ভুলটা বুঝতে পারবে, যে গালাগালটা যে দিয়েছিলাম সেটা ভুল, আমারই ভুল ওটা, সে তখন বলবে। এটাও আমি জানি। তো দেখুন, এই লাইনে যখন এসছি অনেক কিছুই শুনতে হবে, সে জানি, সেটা জেনেই এসছি, তো ওগুলো এখন অভ্যাস হয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এদিকে ডিফেন্স স্টক, ডিফেন্স আজকে মানে এই ইন্ডিয়া পাকিস্তান যা চলছে, তাতে করে মোটামুটি ডিফেন্স স্টকগুলো অনেকেই ফেসেছিলেন, অনেক দিন ধরে হাই প্রাইসে কেনা ছিল। তো মানে এই যুদ্ধের ব্যাপারের জন্য আর কি ডিফেন্সের দিক থেকেও যারা ফেসেছিলেন তাদের জন্য একটা খুশির খবর চলে আসলো। তো প্রত্যেকটি ডিফেন্স স্টকই মোটামুটি 11% করে র্যালি দেখিয়েছে, ভালো র্যালি দেখিয়েছে। কেন? ইন্ডিয়া পাকিস্তান টেনশন, রাফেল ডিল হয়েছে আজকে, অনেকেই জানেন খবরটা, অনেকেই অলরেডি পেয়ে গেছেন, তবুও আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো এই যে দেখুন, রাফেল ডিল হয়েছে, এই 28 এপ্রিল, driven by tension between India and Pakistan and expected formal announcement of the Rafale M fighter jet deal। ঠিক আছে, পারাস ডিফেন্সও আজকে দারুণ দৌড়েছে, গার্ডেন রিচ, ডাটা প্যাটার্নস, কোচিন শিপইয়ার্ড, মাসগাঁও ডক, হিন্দুস্তান অ্যারোনটিক্স, প্রত্যেকটি ডিফেন্স স্টক এখন আজকে দারুণ পারফরমেন্স করেছে। তো এই ডিলটা যেটা, এই যে দেখুন, এই যে দ্য স্পটলাইট ইজ অলসো ডিফেন্স স্টক অ্যান্ড India and France are set to formally announce the conclusion of the rupees 63,000 crore 63,000 crore deal for 26 Rafale M fighter jet। ঠিক আছে, যখনই এই অ্যানাউন্সমেন্টটা মানে মার্কেট চলাকালীন অ্যানাউন্সমেন্টটা চলে আসে, তারপরেই ডিফেন্স স্টকগুলো পুরো রকেট হয়ে যায় আজকে। তো যাই হোক, এই বাজারের মধ্যেও কিছু স্টকের রেজাল্ট চলে এসছে 2-3টে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, বাকি স্টকগুলো পরে দিয়ে দেবো, দেখে নিন। আচ্ছা, একটা শেয়ারের ব্যাপারে একটু আপডেট দিয়ে নিই তার আগে, সেটা হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অনেকে হয়তো জানেন, অনেকের কাছে হোল্ডিং থাকতে পারে, কিন্তু এর একটা নেগেটিভ খবর আছে, সেই নেগেটিভ খবরটা একটু ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার বর্তমান গুরুতর আর্থিক ও নিয়ন্ত্রক সংকটে রয়েছে। আজ 28 এপ্রিল 2025 কোম্পানির শেয়ার মূল্য 85 টাকা 65 পয়সায় নেমে এসেছে, যা গত 52 সপ্তাহের সর্বনিম্ন। এই পতন 2024 সালের জুনে সর্বোচ্চ 1128 থেকে 92% হ্রাস, মানে 92% ক্র্যাশ করেছে। ঠিক আছে, বর্তমান মূল্য 52 হাই যদি বলেন তাহলে 1124 টাকা। হ্যাঁ, যাই হোক, এইসব বাদ দিন, এবার দেখুন কি সেবি নিষেধাজ্ঞা
কোম্পানির প্রমোটারের বিরুদ্ধে তহবিল অপব্যবহারের অভিযোগে সেবি তাদের বাজারে প্রবেশ নিষিদ্ধ করেছে এবং প্রস্তাবিত স্টক স্প্লিট স্থগিত করেছে। কোম্পানিটা যে স্টক স্প্লিট দিত সেটাও হবে না, সেটা বন্ধ। আচ্ছা, ইরেডার কাছ থেকে কোম্পানি লোন নিয়েছিল, তো প্রমোটাররা ঋণদাতার অনুমতি ছাড়াই ইকুইটি হ্রাস করেছে, যা চুক্তির লঙ্ঘন। ইরেডা এই বিষয়ে ইকোনমিক অফেন্স উইংয়ে অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন সংস্থার রেটিং দিয়েছে। আচ্ছা, বিনিয়োগকারীদের জন্য পরামর্শ। বর্তমান পরিস্থিতিতে প্রমোটার হোল্ডিং 35.9%, যার মধ্যে 95.1% প্রতিশ্রুত, মানে প্লেজ করা আছে। নিয়ন্ত্রক তদন্ত। সেবি, ইরেডা এবং অন্যান্য সংস্থা তদন্ত করছে। শেয়ার মূল্য পতন। গত 13টি ট্রেডিং সেশনে ধারাবাহিকভাবে 5% করে লোয়ার সার্কিট চলছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকা এবং কোম্পানির আর্থিক ও নিয়ন্ত্রক আপডেটগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণগুলো দেখে নিন। জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার মূল্যের পতনের পেছনে একাধিক গুরুতর কারণ রয়েছে, যা কোম্পানির আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং দুর্বল কর্পোরেট গভর্নেন্সের সাথে সম্পর্কিত। নিচে প্রধান কারণগুলো তুলে ধরা হলো। কারণগুলো দেখুন। প্রমোটারের দ্বারা তহবিল অপব্যবহার ও প্রতারণা। কি করেছে কোম্পানি? সেবির তদন্ত প্রমাণ করেছে যে প্রমোটাররা প্রায় 978 কোটি ঋণ নিয়েছিল, যা ইলেকট্রিক যানবাহন কেনার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সেটা না করে তার একটি বড় অংশ ব্যক্তিগত খরচে ব্যবহার করেছেন কোম্পানি। ঠিক আছে, মানে যে কারণের জন্য নিয়েছে ঋণটা, সেই কারণে খরচ না করে ব্যক্তিগত পার্সোনাল খরচের জন্য ব্যবহার করেছেন। এই অর্থ দিয়ে তারা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, গল্ফ সেট এবং আত্মীয়দের কাছে অর্থ স্থানান্তর করেছেন, তাহলে যেটা একদমই করা উচিত নয়। ঋণদাতাদের অনুমতি ছাড়া ইকুইটি হ্রাস। এই যে ইরেডার কাছ থেকে যে ঋণ নিয়েছে, তাদের অনুমতি নেওয়া হয়নি, ইকুইটি সেল করেছে, মানে নিজের শেয়ার প্রমোটার হোল্ডিং। ইরেডা অভিযোগ করেছে যে প্রমোটাররা ঋণদাতাদের অনুমতি ছাড়াই শেয়ার হোল্ডিং হ্রাস করেছেন, যা চুক্তির লঙ্ঘন। এই কারণে ইরেডা ইকোনমিক অফেন্স উইংয়ে অভিযোগ দায়ের করেছে। প্রকৃত উৎপাদন কার্যক্রমের অভাব। সেবি তদন্ত দেখিয়েছে যে জেনসলের পুনে ইলেকট্রিক ভেহিকেল প্ল্যান্টে কোনো উৎপাদন কার্যক্রম নেই। এনএসসির কর্মকর্তারা সাইডে পরিদর্শন করে মাত্র 2-3 জন শ্রমিক এবং অস্বাভাবিকভাবে কম বিদ্যুৎ বিল দেখতে পান, যা কার্যক্রমের অভাব নির্দেশ করে। শেয়ার মূল্যের পতন ও বিনিয়োগকারীদের ক্ষতি। এই শেয়ার মূল্য 90%-এর বেশি ক্র্যাশ করেছে, বিনিয়োগকারীদের জন্য বড়সড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, পর্যালোচনা পর্ষদের সদস্যদের পদত্যাগ। সেবির তদন্তের পর জেনসলের 3 জন স্বাধীন পরিচালক পদত্যাগ করেছেন, যা কোম্পানির গভর্নেন্সের দুর্বলতা প্রকাশ করে। উপসংহার, টোটাল কনক্লুশন কী দাঁড়ালো? জেনসল ইঞ্জিনিয়ারিং পতনের মূল কারণ হলো প্রমোটারদের দ্বারা তহবিল অপব্যবহার, ঋণদাতাদের সাথে চুক্তি লঙ্ঘন এবং প্রকৃত উৎপাদন কার্যক্রমের অভাব। এই ঘটনাগুলো বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক বার্তা, যাতে তারা ভবিষ্যতে কোম্পানির আর্থিক ও গভর্নেন্স সংক্রান্ত তথ্য সঠিকভাবে পর্যালোচনা করেন। তার জন্য এই কোম্পানিটাতে হাই অ্যালার্ট, একদম অ্যালার্ট হয়ে যান। কারণ এই সমস্ত কোম্পানি যত পড়ছে সেখানে পাবলিক দৌড়াবে, সস্তায় পাওয়া যাচ্ছে দৌড়াবে। কারণ এই 1100 টাকার স্টক 85 টাকা, এরপর 50 টাকায় পাওয়া যাবে। আরে বাহ, এত সুন্দর অপরচুনিটি, মানে এই সমস্ত দেখে অনেক প্রচুর পাবলিক দৌড়ায়। এবং জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের 2-3 জন কমেন্টও করেছিল আমাকে, যার কারণে আমি একটু দেখিয়ে দিলাম। হয়তো তারা না জানতে পারেন, জানলে ঠিক আছে, না জানলে তার কারণে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, প্রথম যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,66,000 কোটি টাকা, তার মানে একটা লার্জ ক্যাপ স্টক। এবার চলে আসবো আমি কোয়ার্টার রেজাল্টে। মার্চ কোয়ার্টারের রেজাল্টটা দেখবো। 6,723 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,764 কোটি টাকা। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন এসছে, একটু ডাউন। অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির বিশাল, মানে 1,000 টাকা ইনকাম করলে 10 টাকা খরচ, বুঝতে পারছেন? 99% প্রফিট, মানে প্রফিট নয়, মানে অ্যাকচুয়াল। তারপরে ইন্টারেস্ট দিতে হয়, দিয়ে নেট প্রফিট 1,682 কোটি। আগের কোয়ার্টারে ছিল 1,631 কোটি টাকা।
তাহলে নেট প্রফিটে একটা আমরা জাম্প দেখতে পাচ্ছি কোয়ার্টারলি, এবং ইপিএসেও একটা সামান্য বেড়েছে দেখতে পাচ্ছি। 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো, 26,600 কোটি থেকে 27,100 কোটি, সামান্য বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে কোনো প্রশ্ন হবে না। নেট প্রফিটে যদি চলে আসি 6,400 কোটি থেকে 6,500 কোটি, সামান্য গ্রোথ দেখা যাচ্ছে, মানে প্রিভিয়াস গ্রোথের তুলনায় কিছুটা কম। ঠিক আছে, শেয়ার মানে ইপিএসে সেটা বুঝতে পারছেন। আচ্ছা, কোম্পানি একটা ফাইন্যান্স কোম্পানি, অনেকে বুঝেও গেছেন। তো ফাইন্যান্স কোম্পানির যত রিজার্ভস বাড়বে সেটা ভালো, এবং বোরোয়িং যত বাড়বে তত ভালো। কোম্পানি ফিক্সড অ্যাসেট খুব বেশি নেই, তবে দরকার নেই। টোটাল অ্যাসেটও যথেষ্ট আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কি দেখে নিই। সেটা প্রোমোটার হোল্ডিং সেমই আছে, এবং প্রোমোটার হোল্ডিং একটু বেশি আছে। এফআইস হোল্ডিং সেল হয়েছে, ডিআইস হোল্ডিং একটু বাই হয়েছে, এবং পাবলিক হোল্ডিং যদি দেখি, পাবলিক হোল্ডিং কিছুটা সেল হয়েছে, দেখে নিই নাম। কোম্পানিটি হলো আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। 128 টাকা শেয়ার প্রাইস, আজকের দিনে 0.5% নেগেটিভ। তবে মার্কেট চলাকালীন রেজাল্টই চলে আসে, এবং রেজাল্ট আসার পর একটা আমরা ডাউন সাইড দেখতে পাই। তারপরে ধীরে ধীরে কিছুটা বাইংয়ে কনভার্ট হয়েছে, তবে একটা ডাউন সাইড দেখতে পেয়েছি। তারপরে আবার ওই নেট প্রফিটটা একটা পজিটিভ, মানে রেভিনিউটা একটু কমেছে, নেট প্রফিটটা যেহেতু বেড়েছে আবার একটু বাইং এসছে। ঠিক আছে, আপাতত 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখি, তাহলে উপরের টপ লেভেল থেকে নিচে অলরেডি কারেকশন হয়ে একটা রেঞ্জ ধরে আছে। দেখা যাক কী হয়। কিন্তু কোম্পানির 5 বছরের চার্ট প্যাটার্ন আমি যদি দেখাই আপনাদের, তাহলে একদম শান্ত ছিল। তারপরে হায়ার হাই একদম এনজয় করার জায়গা এটা। তারপরে আবার পিটাই, মানে থার্ড ফেজে চলে এসেছি। এই থার্ড ফেজটা হচ্ছে আবার সঠিক জায়গা, রিইনভেস্টমেন্ট করার জায়গা। পার্টিকুলার এই স্টকটির ক্ষেত্রে আমি বলছি না, যে কোনো থার্ড ফেজ হচ্ছে, এই ফার্স্ট ফেজ হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা, সেকেন্ড ফেজটা হচ্ছে চুপচাপ দেখার জায়গা। সেইখানেই ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা ভুল করে, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে, যেটা ভুল। কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা আবার যখন কারেকশন হবে সেখানে, ঠিক আছে, সেইটা আবার সঠিক জায়গা। এটা আমি এই স্টকটির ক্ষেত্রে বলছি, ভাববেন না। এবং ভিডিওতে দেখানো কোনো স্টকই কোনো রেকমেন্ডেশন নয়, পুরো ভিডিওটাই এডুকেশন পারপাস থাকবে। আরও 2-1টি স্টকের রেজাল্ট এসছে, দেখে নিন। নেক্সট যে স্টকটির রেজাল্ট এসছে তার মার্কেট ক্যাপ হচ্ছে 33,761 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক। এবং এই স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি দারুণ পারফরমেন্স করেছে, তাহলে এই রেজাল্টটাও দেখা গুরুত্বপূর্ণ। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ আমরা যদি চেক করি 1,528 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,478 কোটি, এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউ বাড়ছে, কোম্পানি পারফরমেন্স দুর্দান্ত করছে। অপারেটিং প্রফিট মার্জিন একদম ঠিকঠাক আছে 20%-এর ওপরে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে 245 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 187 কোটি। কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে, এবং ইপিএসেও একটা আপসাইড দেখতে পাচ্ছি। 4টে কোয়ার্টার মিলিয়ে কী দাঁড়ালো সেটাও একটু দেখে নিই। 4,872 কোটি থেকে 5,842 কোটি, তাহলে রেভিনিউ বেড়েছে ইয়ারলি। এবং ইয়ারলি নেট প্রফিট 599 কোটি থেকে 840 কোটি, এবং ইপিএসও একটা গ্রোথ দেখা যাচ্ছে। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস আছে 2,640 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 345 কোটি, রিজার্ভস তুলনায় বোরোয়িং কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। তো এটাও আমার কাছে একটা রাইট কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে দেখে নেবো। প্রোমোটার হোল্ডিং সেমই আছে। এফআইস হোল্ডিং একটু সেল হয়েছে, এবং কন্টিনিউ সেল হচ্ছে। উল্টো দিকে ডিআইসকে আমরা যদি দেখি, তাহলে ডিআইস কন্টিনিউ বাই করে যাচ্ছে। এবং পাবলিককে আমরা যদি দেখি, পাবলিক এখানে বাই করেছিল, আবার কিছুটা সেল করেছে। তো দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড, একটা আইটি কোম্পানি। 1,228 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিয়েছি। নেগেটিভ রিটার্ন আছে, এবং ওপরের টপ লেভেল থেকে একটা কারেকশান মুডে আছে। রেজাল্টটা ভালো এসছে, এবং গত 5 বছরের পারফরমেন্স যদি চেক করি, তাহলে 5 বছর একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো একটা প্রফিট বুকিং চলছিল, তো প্রফিট বুকিং যেটা চলেছে, তো বড় বড় ইনভেস্টাররা মনে করতে পারে যে কোম্পানি হয়তো ঠিকঠাক পারফরমেন্স নাও দেখাতে পারে, তাই জন্য অনেকেই প্রফিট বুক করে নেয়। কিন্তু পারফরমেন্স আপাতত Q4 পারফরমেন্স বেটার দেখতে পেলাম, ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটি করতে করতে আরও অনেকগুলো স্টকেরই রেজাল্ট চলে আসলো, আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই, তো দেখতে থাকুন। 38,673 কোটি টাকা মার্কেট ক্যাপ, তাহলে একটা মিড ক্যাপ কোম্পানি, এবং এটা একটা ব্যাংক। তো পারফরমেন্স দেখে নেবো। মার্চ কোয়ার্টারে 6,745 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,220 কোটি টাকা, তাহলে রেভিনিউটা বেড়েছে। এবং নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে 639 কোটি টাকা ছিল নেট প্রফিট, এই কোয়ার্টারে 652 কোটি টাকা, তাহলে নেট প্রফিটেও একটা গ্রোথ দেখতে পাচ্ছি। রেভিনিউ নেট প্রফিট দুদিকেই বেড়েছে।
আচ্ছা, গ্রস এনপিএ যেটা 3.18 ছিল এবং প্রিভিয়াস কোয়ার্টারে একটু কমে ছিল, এবং এই কোয়ার্টারে দেখছি আরও একটু কমে 2.69% দাঁড়িয়েছে। তার মানে এদিকেও একটা বেটার। এবং নেট এনপিএ 0.63% ছিল, সেটা কমে 0.50%। তাহলে রেভিনিউ, নেট প্রফিট এবং এনপিএ 3 দিকেই আমরা পজিটিভ পেলাম। তাহলে রেজাল্টটা বেটার রেজাল্ট এসছে। 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো? 21,800 কোটি থেকে বেড়ে 25,067 কোটি। রেভিনিউ বেড়েছে ইয়ারলি। নেট প্রফিট 1,654 কোটি থেকে 2,445 কোটি। ইয়ারলি রেভিনিউ, নেট প্রফিট দুদিকেই বেড়েছে। এবং ব্যাংকের রিজার্ভস বাড়ছে, যেটা ভালো সাইন। এবং বোরোয়িং এখানে আছে নিচে, বোরোয়িংও বাড়ছে, সেটাও ভালো সাইন। ফিক্সড অ্যাসেট কোম্পানির বাড়ছে, সেটাও ভালো। এবং টোটাল অ্যাসেট যথেষ্ট পরিমাণে বেশি আছে। এটা একটা সরকারি ব্যাংক। তো এখানে প্রোমোটার হোল্ডিং একটু সেল হয়েছে। এবার দেখতে হবে প্রোমোটার হোল্ডিংটা কে কে নিল। তো এফআইসকে দেখতে পাচ্ছি কিছুটা নিয়েছে, উল্টো দিকে ডিআইসকেও দেখতে পাচ্ছি হোল্ডিং বাড়িয়েছে, এবং পাবলিক তুলনামূলক হোল্ডিং বাড়ায়নি। তার মানে এটাও একটা পজিটিভ সাইন পাওয়া গেল। দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে ইউকো ব্যাংক। 31 টাকা শেয়ার প্রাইস বর্তমানে, এবং 1 বছরে 47% নেগেটিভ, এবং চার্ট প্যাটার্ন উপর থেকে নিচের লেভেলে এসে বসে আছে। তাহলে কোয়ার্টার রেজাল্টটা Q4 বেটার পারফরমেন্স, এবং ব্যাংকের পারফরমেন্সগুলো কিন্তু দারুণ হচ্ছে আপাতত। আমরা প্রত্যেকটি ব্যাংকেরই যে রেজাল্ট দেখলাম, তাতে আমরা প্রত্যেকটি ব্যাংকেরই কিন্তু রেজাল্ট ভালো দেখছি কন্টিনিউ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কোম্পানির রেজাল্ট দেখাবো, তার মার্কেট ক্যাপ হচ্ছে 88,911 কোটি টাকা। তাহলে এটা একটা মিড ক্যাপ, এবং এটাও একটা ব্যাংক। এবং আগেরটা দেখলেন সরকারি ব্যাংক, এটা একটা প্রাইভেট ব্যাংক। তো দেখে নেব আমরা রেজাল্টটা। মার্চ কোয়ার্টারে 6,983 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 7,819 কোটি টাকা। তাহলে রেভিনিউটা একটু ডাউন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিটটা আবার বেড়েছে 1,954 কোটি থেকে 2,094 কোটি, এবং ইপিএসটাও বেড়েছে। কিন্তু রেভিনিউতে একটু ডাউনফল দেখতে পেয়েছি। এটা একটা নেগেটিভ সংকেত হতে পারে, কিন্তু নেট প্রফিটে আমরা একটা পজিটিভই দেখলাম। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট এসছে, দেখা যাক আগামীকাল রিয়াকশান। আচ্ছা, 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো? 26,400 কোটি থেকে 28,900 কোটি। ইয়ারলি রেভিনিউ বেড়েছে। নেট প্রফিট ইয়ারলি 5,800 কোটি থেকে 7,600 কোটি। ইয়ারলি নেট প্রফিটও বেড়েছে। তো ব্যাংক, যেহেতু ব্যাংকের যত রিজার্ভস বাড়বে তত ভালো, এবং বোরোয়িং যত বাড়বে তত ভালো। তো দুদিকেই বাড়ছে। ফিক্সড অ্যাসেটও বেড়েছে, টোটাল অ্যাসেটও যথেষ্ট পরিমাণে বেশি আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে নেব। প্রোমোটার হোল্ডিং প্রায় 95%-এর কাছাকাছি। এফআইসকে দেখছি কিছুটা বাইং করেছে। ডিআইস সেম হোল্ডিং আছে, এবং পাবলিকের কাছেও খুব কম সংখ্যক হোল্ডিং আছে। পাবলিক হোল্ডিং একটু সেল হয়েছে, সেই হোল্ডিংটা মোটামুটি এফআইস কিনেছে। তো দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে আইডিবিআই ব্যাংক। 82 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে প্রায় 10% নেগেটিভ, এবং ওপরের টপ লেভেল থেকে একটু নিচে এসে ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এবার রেজাল্টটা চলে এসছে। তো রেজাল্টে আমরা নেগেটিভিটি এটাই পেলাম যে রেভিনিউতে, কিন্তু নেট প্রফিটে আবার পজিটিভিটি পেলাম। এবার মার্কেট আগামীকাল ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটাই দেখতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা লার্জ ক্যাপ স্টকের রেজাল্ট চলে এসছে। 1,32,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, এবং এটা একটা অটো কোম্পানি। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউটাও আমরা চেক করে নেব। 11,542 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 11,035 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে, ভালো লক্ষণ। নেট প্রফিটে যদি চলে আসি, 609 কোটি থেকে 698 কোটি। নেট প্রফিটও বেড়েছে, ইপিএসও বেড়েছে। তাহলে রেজাল্টটা পারফেক্ট, পজিটিভ রেজাল্ট। 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো? 39,100 কোটি থেকে বেড়ে 44,000 কোটি টাকা। বেড়েছে রেভিনিউ ইয়ারলি। নেট প্রফিট 1,779 কোটি থেকে 2,380 কোটি। নেট প্রফিটও ইয়ারলি বেড়েছে, ইপিএসও বেড়েছে। রিজার্ভস আছে কোম্পানির কাছে 8,400 কোটি। রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং 14,000 কোটি টাকা আছে। বোরোয়িংটা একটু কমেছে, তবে অটো কোম্পানি বোরোয়িং একটু থাকে, সেটা নিয়ে ঘাবড়ানোর বিষয় নেই। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, এবং টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে দেখে নেব। প্রোমোটার হোল্ডিং সেমই আছে। আচ্ছা, এফআইস হোল্ডিং বেড়েছে, ডিআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে। আর এদিকে পাবলিককে আমরা যদি দেখি, পাবলিক হোল্ডিং সেমই আছে, এবং পাবলিক হোল্ডিং 10%-এর নিচে আছে। দেখে নিন নাম। কোম্পানিটি হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড, এবং এই কোম্পানির রেজাল্টটা মার্কেট চলাকালীনই চলে আসে।
যার কারণে তার রিয়াকশানও আমরা দেখতে পাই। দেখুন একটা বড় ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, একদম মানে মার্কেট ক্লোজ হবে ঠিক তার আগেই রেজাল্টটা চলে আসে। তার আগে মোটামুটি নর্মালি চলছিল, তো সেখানে আমরা একটা হঠাৎ করে স্পাইক দেখতে পাই। যাই হোক, 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখে নিই তাহলে ওপর থেকে নিচে নেমে একটা অলরেডি ইউশেপের মতো বানিয়ে ফেলেছে অলরেডি, তার সাথে সাথে রেজাল্টটাও খুব দারুণ আসলো। তো এই যে রেজাল্ট আসার আগেই মার্কেট তার কাজ করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম, গতকালকের ভিডিওটা অনেকেই দেখেননি। তো মেন রোববারের ভিডিওগুলো কেন আপনারা মিস করেন আমি বুঝি না, জানি না কেন। তো যাই হোক, রেজাল্টটা চলে এসছে, ভালোই এসছে দেখলাম। আচ্ছা, নেক্সট যে রেজাল্টটা দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 33,917 কোটি টাকা মার্কেট ক্যাপ। এটা একটা মিড ক্যাপ কোম্পানি এবং এটাও একটা ব্যাংক। ব্যাংকের পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে এবং এটা একটা সরকারি ব্যাংক। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ 8,653 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 8,542 কোটি। তাহলে রেভিনিউটা কিন্তু বেড়েছে, দেখেছেন। সরকারি ব্যাংকগুলোর পারফরমেন্স বেটার আমি দেখতে পাচ্ছি। তার কারণটা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটার সাথে অনেকটা মিল পাচ্ছি আমি এখানে। যারা যারা মানে সেই ভিডিওটা দেখেছিলেন এবং মনে আছে তারা খুব ভালো করে জানেন, আর নতুন করে সেই গল্প শোনাবো না, ঠিক আছে। তো সেখান থেকে একটা মিল দেখতে পাচ্ছি, যারা শুনেছিলেন রেগুলার ফলো করেন তারাই একমাত্র জানেন। নেট প্রফিট 1,106 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 966 কোটি টাকা। তাহলে নেট প্রফিটেও একটা জাম্প, তো দারুণ পারফরমেন্স। আচ্ছা, এনপিএর দিকে যদি আমরা দেখি, এনপিএটা একটু একটু করে কমছিল, আগের কোয়ার্টারে কিছুটা কমেছিল, এই কোয়ার্টারে কিন্তু অনেকটাই নেট গ্রস এনপিএ কমেছে। এবং নেট এনপিএ যদি দেখি 0.61 থেকে 0.56%। তাহলে এনপিএর দিকটাও আমরা পজিটিভ পেলাম। তাহলে রেভিনিউ পজিটিভ, নেট প্রফিট পজিটিভ এবং এনপিএতেও পজিটিভ। তাহলে টোটাল রেজাল্টটা পজিটিভ দাঁড়ালো। 4টে কোয়ার্টার মিলিয়ে কি দাঁড়ালো? রেভিনিউ 30,800 কোটি থেকে 33,700 কোটি, দুর্দান্ত বেড়েছে। নেট প্রফিট 2,600 থেকে 3,900 এবং ইপিএসও বেড়েছে। তাহলে ভালো পারফরমেন্স, বেটার। রিজার্ভস ধীরে ধীরে বাড়ছে, যেটা ভালো সাইন, এবং বোরিং ধীরে ধীরে বাড়ছে, যেটাও ভালো সাইন। ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ যথেষ্ট বেশি আছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হলো দেখে নিই। প্রোমোটার স্টেক একটু সেল হয়েছে, প্রোমোটার স্টেক একটু কমিয়েছে। এবার প্রোমোটার স্টেকটা কে কে নিল? এফআইস কিনেছে, ডিআইস কিনেছে, পাবলিক কেনেনি, পাবলিক উল্টো আবার সেল করেছে এবং কন্টিনিউ সেল করছে। তাহলে পাবলিক স্টেক ধীরে ধীরে বড় প্লেয়ারদের হাতে যাচ্ছে এবং প্রোমোটার স্টেক ধীরে ধীরে বড় প্লেয়ারদের হাতে যাচ্ছে। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড। 37 টাকা 40 পয়সা শেয়ার প্রাইস। 1 বছরের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি, 45% নেগেটিভ এবং ওপরের টপ লেভেল থেকে নিচে এসে মোটামুটি একটা ভালো কারেকশান হয়েছে দেখতে পাচ্ছি। এবং 5 বছরের পারফরমেন্স যদি দেখে নিই তাহলে এখানে একদম ফ্ল্যাট ছিল, তারপর দারুণ পারফরমেন্স, এবার প্রফিট বুকিং, মানে থার্ড ফেজ চলছে। বাকি ফান্ডামেন্টাল এবং রেজাল্ট নিয়ে যা দেখলাম সমস্ত দিকেই পজিটিভ পজিটিভ পজিটিভ, সমস্ত দিকে পজিটিভ পেলাম এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নেও একটা পজিটিভনেস পাওয়া গেল, ঠিক আছে। নেক্সট যে কোম্পানির রেজাল্টটা দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 20,700 কোটি টাকা এবং এই কোম্পানিটা আমার একটা ফেভারিট কোম্পানি এবং আপনাদের সামনে অনেকবারই কভার করেছি। তো এই রেজাল্টটা দেখার জন্য আমিও আগ্রহ ছিলাম, তো দেখে নিন। তাহলে 20,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। এবার দেখে নেবো আমরা রেজাল্টটা কি আসলো। 1,422 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,354 কোটি টাকা। তাহলে রেভিনিউটা ধীরে 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 রেভিনিউটা বেড়েছে এই কোয়ার্টারেও। এবং অপারেটিং প্রফিট মার্জিনে যদি চলে আসি, অপারেটিং প্রফিট মার্জিনটা একটু আগের কোয়ার্টার থেকে সামান্য কমেছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিটে এই অপারেটিং প্রফিটের জন্য নেট প্রফিটটা একটু ডাউন সাইড এসছে, 271 কোটি থেকে 233 কোটি। ইপিএসও একটা ডাউন সাইড দেখা যাচ্ছে, তবে তুলনামূলক রেজাল্টটা ঠিকঠাকই বলবো। একটু খরচ বেশি হয়েছে যার কারণে অপারেটিং প্রফিট মার্জিনটা নেগেটিভ হয়েছে, তবে আমি এটাকে নেগেটিভিটি নেব না, এটাকে পজিটিভিটি নেব, কারণ রেজাল্টটা আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এটা টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে এখনও আপডেট হয়নি, পরে আপডেট হয়ে যাবে, যখন আপডেট হয়ে যাবে আবার দিয়ে দেবো আমি। যাই হোক, এদিকে রিজার্ভস বোরিংটাও আপডেট হয়নি, তবে প্রিভিয়াস কোয়ার্টারে যেটা আপডেট আছে রিজার্ভসের তুলনায় বোরিং প্রচুর কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণ বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপডেট হয়ে গেছে, যেটা একটু দেখে নেবো। প্রোমোটার হোল্ডিং 51% ছিল, 51%ই আছে। এফআইস হোল্ডিংটা আগের কোয়ার্টারে একটু সেল হয়েছিল, আবার এফআইস তাদের মাল কিনে নিয়েছে। ডিআইসকে যদি দেখি, ডিআইসও কিন্তু আবার মাল কিনেছে,
তাহলে সেল কে করলো? অবভিয়াসলি পাবলিক। তার মানে পাবলিক স্টেক আবার বড় প্লেয়ারদের কাছে গেছে, দেখে নিলাম। এটি হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড, 209 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে নেগেটিভ রিটার্ন এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা উপর থেকে নিচে এসে ধীরে ধীরে একটা ইউসেপ বানিয়ে আবার নিচে এসে আবার ধীরে একটু জাম্প দেখাচ্ছিল, তবে কিছুটা ডাউন এসছে। কিন্তু এর 5 বছরের চার্ট প্যাটার্ন আমি দেখব, 5 বছরে এখনও স্টকটি বড় রিটার্ন দেয়নি এবং আমি কন্টিনিউয়াসলি এইরকম নিচের লেভেল থেকে কভার করে যাচ্ছি, ঠিক আছে? এরকম নিচের লেভেল থেকে কভার করে যাচ্ছি, সেখান থেকে আশা করি মানে সেই পজিশন থেকে যারা যারা ধরে রেখেছেন তারা এখনও প্রফিটেই আছেন। তবে এখনও কিন্তু বড় রিটার্ন হয়নি। তবে কোয়ার্টার রেজাল্ট যেটা দেখলাম সেটাতে রেভিনিউটা বেড়েছে, নেট প্রফিট একটু ডাউন সাইড এসছে অপারেটিং প্রফিট মার্জিনের জন্য, তবে এটাকে আমি পজিটিভ হিসাবেই নেব। এবার মার্কেট কী হিসাবে নেয় সেটা তো মার্কেটের ব্যাপার, আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখাচ্ছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। তো ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টক কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। বাই, হোল্ড, সেল, এভারেজ যা কিছু করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এবং ভিডিওতে আমি যা যা কথা বললাম সেগুলো হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল মতামত, সেটা ভুলও হতে পারে। সুতরাং যখনই আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, কোনো কিছু বুঝবেন, সেটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে নেবেন। আমার ভিডিও দেখে কোনো প্রকার সেল, বাই, হোল্ড, সেল, এভারেজ এই সমস্ত ডিসিশন নেবেন না, কারণ টাকাটা আপনার, কষ্ট করে ইনকাম করেছেন, প্রফিট হলেও আপনারই হবে, লস হলেও আপনারই হবে। সুতরাং নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ওই জিনিসটা আমার প্রাপ্য অবশ্যই থাকে, ঠিক আছে? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আরও রেজাল্ট আছে, সেই রেজাল্টগুলো চলে আসলে একসাথে আমি একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।